গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আজকে ঠিক 7:45, একদম কাটায় কাটায়। আর এই 7:45 মানেই ইটস এ টিভি স্টপেজ শো। বাংলার কয়েক লক্ষ মানুষ বড় বড় চ্যানেল ছেড়ে দিয়ে রিমোটটা নিয়ে ঘুরে ঠিক এই চ্যানেলে চলে আসে, ঠিক না? আচ্ছা, যারা আমাদের মায়া টিভি কোনো কোনো চ্যানেল হয়তো পরিষ্কার আসছে না কোনো কোনো এরিয়াতে, তো অবশ্যই আপনারা ফোন করে জানাবেন, নাহলে আমরা তো বুঝে উঠতে পারি না। আর সঙ্গে দেখতে পাচ্ছেন গ্লোব টিভি, একই সাথেই গ্লোব টিভিতে সকাল 9টা থেকে রাত্রি 11:30 অবধি আছি, পুরোপুরি আপনাদের সঙ্গে আছি গ্লোব টিভিতে এবং মায়া টিভিতে সারাদিন প্রতিদিন। আর সঙ্গে দেখতে পাচ্ছেন 301-এ SD চ্যানেল, যারা সিটি কেবিলে দেখেন তারা টিভিতেও দেখতে পাবেন 301-এ, কেমন? আর জিও যাদের কানেকশন মোবাইলে, জিও সিম, তারা সারাদিন আমাদের মায়া টিভি দেখতে পারেন আপনাদের মোবাইলের মধ্যে, যদি জিও টিভি ডাউনলোড করেন। জিও টিভি, জিও অ্যাপস না, জিও টিভি। জিও টিভিতে আপনার মোবাইলেই, এবং যাদের জিওর সেটআপ বক্স, তারাও জিও টিভিতে গিয়ে মায়া টিভি সার্চ করে নিন, দেখবেন একদম প্রথম সারিতেই আছে, কেমন? তাহলে আপনাদের সারা ভারতবর্ষব্যাপী এই চ্যানেলটি দেখার ব্যবস্থা করে দিয়েছি। আর প্রতিদিন এই সময়টা আমি ফেল করি না একদম কোনোভাবেই। আর আজকে আসা বিশেষ করে আপনাদের কাছে দুটি সুখবর নিয়ে, সংবাদ নিয়ে। এক হচ্ছে আগামী 12 তারিখ শিলিগুড়ি, সকাল 10টা থেকে রাত্রি 10টা, কিছু করার নেই এখন, ঠিক? এবং শিলিগুড়িতেও স্টক পয়েন্ট, মেডিসিন সেন্টার অনেকগুলো করে দেওয়া হচ্ছে, আরো 5টি, যাতে আপনারা সারা মাস মেডিসিনটা সাপ্লাই পান। কেমন? মেডিসিনটা পাবেন সারা মাস। কারণ আমি মাসে একদিনের বেশি যেতে পারছি না এখন, তবে মোস্ট প্রবাবলি আই উইল ট্রাই ফর 2 days in a month, 15 days later, so I will try. ওকে, তো আজকে কথা হবে এবং খুব সিরিয়াস কিছু গল্প হবে, যার মধ্যে আপনারা একদম ইনভলভ থাকবেন, এবং মাঝের মধ্যে চলতে থাকবে ছোট্ট ছোট্ট ফোন, অসুবিধে নেই। আজকে ফার্স্ট কলার আছেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন দিদি ভাই, বলুন। বলছি যে থাইরয়েড বেশি হলে কি কি জিনিস খাওয়া যায় না, একটু বলতে পারবেন? আমি তো স্যারকে পাচ্ছি না ফোনে। বাঁধাকপি, ফুলকপি, নারকেল। বাঁধাকপি, ফুলকপি আর নারকেল। নারকেল। হ্যাঁ, বাঁধাকপি, ফুলকপি, এবং তার সাথে আরো তাদের যে ভাইরা ভাই, কাকাবাবু, জ্যাঠামশাই সব আছে, যেমন ওলকপি, ব্রোকলি ইত্যাদি, এগুলোও কিন্তু চলবে না, এগুলো একই ক্যাটাগরির ফুড, ভেজিটেবলস। সো বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ব্রোকলি, সঙ্গে নারকেল, কমপ্লিটলি স্টপ, আপনার থাইরয়েড বাড়বে না। এই খাবারগুলো থেকে বেড়ে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। তো আজকে যারা আমার দর্শক বন্ধুর মধ্যে, আমার পরিবারের যারা আছেন, ডেল্টাস ডক্টর সেন হেলথ কেয়ারের, যারা আমার পরিবারের, সারা পশ্চিমবাংলা, বিহার এবং পাটনা অবধি, আর ওদিকে উড়িষ্যা সি বিচ অবধি পাচ্ছেন এই আমাদের মায়া টিভি, তো তাদেরকেও বলা যে যারা এই दूर থেকেও, जहां दूर तक नजर आ रहे हैं, इंतजार कीजिए, आज एक बहुत इंपॉर्टेंट तो होगा ही, लेकिन हमारी जिंदगी से जुड़े हुए हैं, ऐसे कुछ डिस्कशन करने वाले हैं, राइट? তবে তার আগে ছোট্ট একটা অ্যাড দিয়ে আমরা ফিরে আসব। হ্যাঁ, হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। বলছি ঢ্যাঁড়স আর ওই টমেটো খেলে থাইরয়েড বাড়ে? আমি তো বলিনি আপনাকে, আমি তো বলিনি আপনাকে। কি বলছেন বুঝতে পারছি না। আমি কি আপনাকে বলেছি? ওই তিনটে খাবো না, কিন্তু ঢ্যাঁড়স টমেটো খাওয়া যাবে? তা তো জানি না। আপনি এখন ঢ্যাঁড়সের দাম বেশি বলে যদি আপনি খান, না কেনেন, সেটা আমার কিছু করার নেই। আচ্ছা, ঠিক আছে। But ঢ্যাঁড়স is not related with thyroids. Okay?
তাহলে স্বাগত জানাই আমার ডেল্টা পরিবারের সদস্যদের। ওয়েলকাম। এবং এতদিন যারা টপ টাইম হিসেবে কাজ করে এসেছেন তাই তো জানতেন, বাট নাও উই আর চেঞ্জ দ্য কমপ্লিটলি নেম ডেল্টাস। টপ টাইম টু কনভার্ট অন ডেল্টাস। ডেল্টাস ফার্মা লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমাদের নতুন ওয়েবসাইট নোট করে নিতে পারেন যারা আমার ডেল্টাস পরিবারের আছেন। এবং এই ডেল্টা পরিবারের সদস্যদের বিশেষ একটা সুখবর। ঘড়ি তো চলতেই থাকবে, যেন বন্ধ না হয়ে যায়, যেটা ঠিক সন্ধ্যা 7টায় প্রতিদিন অন মায়া টিভি 7টা থেকে 7:30 এই আধা ঘন্টা শুধুমাত্র ডেল্টাস পরিবারের সঙ্গে জুড়ে আছে যারা, এবং ডেল্টাসের এই পরিবারের সদস্যদের ভালোবাসেন যারা, তাদের জন্য স্পেশাল শো। মাথা ঘুরে যাবে আপনার ওই আধা ঘন্টায়। আপনার মনে হবে যেগুলো বই হিসেবে আমাদের কাছে পৌঁছানো উচিত ছিল, এমন কিছু টপিক থাকবে, যেটা আজকে স্টার্ট করলাম সন্ধ্যা 7টা থেকে। এবং ডেল্টাসের অনেক বড় বড় যারা ডেজিগনেশন নিয়ে আছেন ইন ওয়েস্ট বেঙ্গলে, ওনাদেরকেও একদিন করে পাবেন আপনারা। তাদের সাকসেস স্টোরি আমরা শুনবো, আমরা সবাই শুনবো, যে ওই সাধারণ মানুষগুলো, একটা সাধারণ টোটো চালানো মানুষ, একজন বাড়িতে বাসন মাজার ভদ্রমহিলা, সে আজকে ডেল্টাস পরিবারে আসার পর কি করে ওই উচ্চ শিখরে। আপনারাও শুনবেন, কোনো গল্প কথা নয়, এক একটি মানুষের জীবন কাহিনী বলবে। তাই আজকে থেকে লিখে রাখুন, হোয়াট দ্য ডেল্টাস টাইম। দেখে নিন আরেকবার, আপনার মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখুন। প্রতিদিন অন মায়া টিভি ঠিক সন্ধ্যা 7টায়। কেমন? তাহলে কল আছে একটি, নিয়ে নিই। নমস্কার, বলুন। হ্যালো বাবা কালাচাঁদ, কথা বলো। হ্যাঁ বলুন। আটকে যাচ্ছে কেন? হবে না, আজকে আর হবে না। ফোনে ঝিঝি পোকা ঢুকেছে, সন্ধ্যা হয়ে গেছে না, ফোনে ঝিঝি পোকা ঢুকেছে তাই। হ্যাঁ বলুন, আপনি কি আছেন? হ্যাঁ কেন কেন কিসের জন্য? কিসের জন্য? আচ্ছা, আপনার নিজের জন্য। তো কি কাহিনী আছে আপনার নিজের, শুনি একটু। তা তো বলতেই হবে। টিভি দেখছিলেন আপনি? আমি আমার নিজের ব্যাপারে একটু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতাম। হ্যাঁ তা করুন। আমার বয়স 75। আচ্ছা, আমি এই সমস্ত সঙ্গে ব্যথায় খুব কষ্ট হচ্ছে। সেই ব্যাপারে একটু মানে আমাকে জিজ্ঞেস তো করবেন, সেইভাবে প্রশ্নের উত্তরটা দিতে পারবো। ঠিক আছে, আপনি প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করুন। আবার ডক্টর সেনকে ধরে আনি আমি, এখন তো উনি নেই, উনি টিভির পর্দায়, এখন উনি নেই এখন। কখন ওনাকে পাবো? আবার সেই 1 সপ্তাহ পরে পাবেন, এখন আর পাবেন না, কারণ এখন উনি শিলিগুড়ি চলে যাবেন আবার কাল থেকে। ঠিক, আবার 1 সপ্তাহ পরে দেখা হবে আপনার সাথে। আপনি প্রশ্নগুলো লিখে রাখুন, মুখস্থ করুন, উত্তরগুলো সব রেডি করে নিয়ে তারপর জিজ্ঞাসাবাদ হবে। কেমন? তাহলে আমরা আজকে বেশ কিছু আমাদের জীবনের অধিকাংশ টপিক, এমন গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা এখনো অবধি জানিই না। একটা মানুষ সারাদিনে কতটা জল খাবে, কতটা জলপান করা উচিত, কোন সময় কতটা জল লাগে, সারাদিনে কোন কোন বয়সের মানুষের কতটা করে জল লাগে, এই যে ব্যাপারগুলো আমরা কি জানি? কোনো সঠিক ইনফরমেশন নেই কোনো মানুষের কাছে, যে যেমন খুশি তেমন চালিয়ে যায়। ঠিক,
নেক্সট কলে কেউ আছেন? হ্যালো, আলমগোপালের স্বপ্নগর থেকে বিপ্লব অধিকারী বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার সমস্যা হচ্ছে ওই অ্যালার্জি হচ্ছে। অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জিটাকে টেস্ট করাবেন, তারপর পাঠাবেন। শুধু মুখে অ্যালার্জি বলে আপনাকে ওষুধও দেবে না কেউ, আর ট্রিটমেন্টও হবে না, কারণ কতটা অ্যালার্জি আছে সেইটা জানার প্রয়োজন হয়। তার জন্য একটাই টেস্ট, IgE অ্যালার্জি, ব্যাস, আর কিছু লাগে না। ওইটুকু টেস্ট হয়ে গেলে আপনার শরীরে অ্যালার্জিটাকে তাহলে নর্মাল করা যাবে। আর যদি কোনো টেস্ট না করেন তাহলে আন্দাজে ঢিল ছুঁড়ে ছুঁড়ে অ্যান্টি অ্যালার্জি ওষুধের দোকানে গিয়ে বলবেন আমার গা হাত চুলকাচ্ছে, সে আপনাকে ওষুধ দিয়ে দেবে। ওই যতদিন খাবেন ততদিন কমে থাকবে, সারবে না। কিন্তু সারাতে গেলে এর টেস্ট লাগে, কেমন? তাই টেস্টটা করালে আপনাকে আমি উপকারটা করতে পারবো, তার আগে করতে পারা যাবে না, কেমন? ওকে, ভালো ছাত্র, বুঝে গেছে কম কথায়। ঠিক, তাহলে আমরা আজকে ঠিক এমনি করি একটি টপিকের উপরে খুব মন দিয়ে দেখতে থাকুন যে সত্যি তো আমরা সারাদিনে কতটা জল পান করতে পারি, অ্যাকচুয়ালি ঠিক কতটা প্রয়োজন আমাদের জল পানের, তাই না? খুব জরুরি ইনফরমেশন আছে আজকে, চলুন। 60% এর থেকেও বেশি জল থাকে, এই জন্য আমাদের স্বাস্থ্যবান থাকার জন্য জল পান করা অনেক জরুরি। কিন্তু যদি এই জল ভুল সময়ে ভুলভাবে পান করে ফেলেন তাহলে ওটি অনেক রোগের কারণ তৈরি হয়ে যায়, আর যেমন ডাইজেশনে দুর্বল হওয়া, জয়েন্টে ব্যথা, মাইগ্রেন, স্কিন প্রবলেম, চুল ঝরে পড়া, অলস লাগা, কিডনি আর হার্টের প্রবলেম। দুঃখের কথাটি তো এটি যে আজকের সময়ে 99% থেকে বেশি লোক জল ভুলভাবে পান করে, আর যেটার কারণে ও জলের উপকারিতা নেওয়ার জায়গায় অজান্তেই তার শরীরকে খারাপ করে নেয়। তো দোস্ত, যদি আপনি জানতে চান যে জল পান করার সঠিক নিয়মটা আসলে কি হয়, তাহলে আমার সাথে শেষ অবধি থাকুন, যাতে আপনি কোনো ইম্পর্টেন্ট জিনিস মিস না করে ফেলেন। দোস্ত, জল আমাদের শরীরের জন্য অনেক জরুরি হয়। বিনা জলের আমাদের বডি খাবার থেকে নিউট্রিশন অবধি অ্যাবজর্ব করতে পারে না। কিন্তু জল এত জরুরি আর উপকারী হওয়ার মানে এটা নয় যে আপনি যখন চাইলেন যেমন খুশিভাবে পান করে নেবেন। এই ভিডিওতে আমি আপনাকে বলবো 5টি এমন রিজন যেটা এটি প্রমাণ করে যে আপনি ভুলভাবে ভুল উপায়ে জল পান করছেন, আর ওটিকে ঠিক কিভাবে করবেন। শুরু করি নাম্বার 5 থেকে। জলকে খাবার খাওয়ার আগে আর খাবার খাওয়ার পর পান করা। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করা অনেক লোকের অভ্যাস হয়, কিন্তু হয়তো ওরা এটা জানে না যে এটি কতটা ক্ষতিকর জিনিস। আয়ুর্বেদে এটিকে বিষের বরাবর বলা হয়েছে। দোস্ত, যখন আমরা খাবার খাই তখন আমাদের বডির টেম্পারেচার বেড়ে যায় যাতে ডাইজেশন ভালোভাবে হতে পারে, কিন্তু ওখানে যখন আমরা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করে নিই তো আমাদের পেটের হজমি রস পাতলা হয়ে যায়, আর যেটার কারণে হজম ঠিকভাবে হতে পারে না। আর যখন খাবার পেটে না হজম হবে ওটি পেটে দিন দিন পচতে থাকে, আর যখন খাবার পচতে থাকে তখন ওর থেকে নিউট্রিশনকে অ্যাবজর্ব করা তো দূর, বরং গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য আর পেট ফুলে থাকার মতো প্রবলেম হতে থাকে। এই জন্য দোস্ত, যতটা পারেন খাবার খাওয়ার পর জল পান করবেন না। একটা অনেক ভালো সহজ উপায় আপনারা ফলো করতে পারেন, যে খাবার খাওয়ার পর আপনি কুলকুচি করতে পারেন, এ থেকে অনেক হেল্প পাওয়া যায়। নাম্বার 4, জলকে দ্রুতভাবে পান করা। আজকালের ব্যস্ততা ভরা জীবনে লোক অনেক তাড়াহুড়ো জল পান করে। আপনি একটা কথাকে জেনে হয়তো অবাক হবেন যে জল কিভাবে বডিতে যাচ্ছে সেটাই অনেক ডিপলি ভূমিকা রাখে। দোস্ত, যদি আপনি অনেক দ্রুতভাবে জল পান করেন তাহলে আপনার বডি ওটিকে অ্যাকসেপ্ট করে না, আর যে কোনো ভাবে ওটিকে বাইরে বের করে দেয়, আর আপনি হয়তো এটা কোনোদিন চাইবেন না। এছাড়াও আমাদের পেট অল টাইম থাকে অ্যাসিডিক মুডে, আর আমাদের মুখে সালাইভা হয় বেসিক, যেটি আমাদের স্টামাকের অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে। কিন্তু যখন আমরা একবারে অনেক বেশি জল পান করে নিই তো সালাইভা মিক্স হতে পারে না, আর এর ফলে জন্ম নেয় আমাদের পেটে অ্যাসিডিটি। এটা ওই সিচুয়েশন যখন লোকেরা অনেক বেশি জল পান করার পরেও ওয়েট কমে না, উল্টে বাড়তে থাকে। এজন্য বলে যে জলকে ধীরে ধীরে সিপ সিপ করে পান করা সঠিক নিয়ম, যাতে আপনার সালাইভার সাথে মিক্স হয়ে জলটি পেটে যেতে পারে। নাম্বার 3, ফ্রিজে ঠান্ডা জল পান করা। দোস্ত, আপনিও কি অফিস থেকে ফিরে এসে সোজা ফ্রিজ খুলে ঠান্ডা জল পান করতে থাকেন? যদি হ্যাঁ, তাহলে হয়তো আপনি এর নোকসান জানেন না। ফ্রিজে ঠান্ডা জল পান করলে গলা তো খারাপ হয়েই যায়, এছাড়াও এটি আপনার ডাইজেশন প্রসেসকেও খারাপ করে দেয়। ঠান্ডা জল ব্লাড সেলকে সংকুচিত করে দেয়, খাবার থেকে ফ্যাটকে আরো ঘন করে দেয়, যেটার কারণে বদহজম হয়। ঠান্ডা জল পান করার আরেকটি কমন সাইড এফেক্ট রয়েছে জয়েন্টে পেন। এটা হার্টকেও ধীমো করে দেয়। এমনিতে তো গরম জল পান করা বেস্ট হয়, কিন্তু এত গরমে কে পান করবে গরম জল? এই জন্য সব থেকে বেস্ট হবে যে আপনি মাটির কলসির জল পান করবেন। একটি তো ওটি ন্যাচারালি জলকে ঠান্ডা করে, আর উপর থেকে জলের পিএইচ কেও মেনটেন রাখে। নাম্বার 2, অনেক বেশি জল পান করা। আমি দেখেছি, আর হয়তো আপনিও দেখে থাকবেন,
আচ্ছা, কিছু লোক বেশ পুরোদিন জল পান করতেই থাকে, তাকে পেয়াস না লাগলেও, কেননা হয়তো তাকে কেউ বলে দিয়েছে যত বেশি জল পান করবে অত বেশি উপকার হবে। এটা ঠিক যে বডিকে প্রপারলি হাইড্রেট রাখা অনেক জরুরি, কিন্তু এর মানে এটা নয় যে বেশ পুরোদিন জল পান করতেই থাকবেন। অমৃত অধিক মাত্রায় বীজ তৈরি হয়ে যায়, তেমনি অনেক বেশি জল পান করলে বডির ফ্লুইডস পাতলা হয়ে যায় আর সেলসে জল ভরতে থাকে। আর এটাই যদি ব্রেনের সেলসে ভরে যায় তাহলে অনেক প্রবলেম হতে পারে। এই জন্য জল ব্যাস অতটাই পান করুন যতটা আপনার পেয়াস লাগবে। হলদেটে পেচ্ছা বা ফাটা ঠোঁটের মতো কিছু সংকেত আপনার বডি দিলে আপনি বুঝে যাবেন যে আপনার বডিতে জলের অভাব রয়েছে। নাম্বার 1, দাঁড়িয়ে জল পান করা। আজকাল লোক এত ব্যস্ততে থাকে যে আরামসে বসে জল পান করা তো দূর, বরং ছুটতে ছুটতে জল পান করতে থাকে। এটা অনেক ভুল একটা জিনিস। যখন আমরা দাঁড়িয়ে জল পান করি তখন আমাদের কিডনি সঠিকভাবে জলকে ফিল্টার করতে পারে না। আর যদি আমাদের কিডনি বডি দূষিত পদার্থকে ফিল্টার করে সঠিকভাবে বাইরে না বের করতে পারে তাহলে ওর ফলে বডিতে সব ধরনের রোগ জ্বালা হতে পারে। দাঁড়িয়ে জল পান করলে বডির ফ্লুইডস ব্যালেন্স বিগড়ে যায়, যেটার ফলে আর্থারাইটিসের প্রবলেম আপনার হওয়ার চান্স বেড়ে যায়। এই জন্য যতটা পারেন বসে আরামসে জল পান করুন। তো দোস্ত, এই ছিল জল পান করার 5টি কারণ যেটাকে আপনার এখন আর আজ থেকে অ্যাভয়েড করতে হবে, আর আপনি এর ফল প্রথম সপ্তাহ থেকেই দেখতে পেয়ে যাবেন। তো দোস্ত, আজকের জন্য ব্যাস এতটাই। আর হ্যাঁ, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলুন যে আপনি পরের ভিডিও কোন টপিকে চান, আমরা ওই ভিডিও বানানোর পুরো চেষ্টা করব। নিশ্চয়ই আপনারা জানাতে থাকবেন। তো আজকে একটা খুব জরুরি বিষয়বস্তু জানতে পারলেন যে অনেকজন বলেন না স্যার 6 লিটার জল খেয়ে নি কেন? আপনাকে কি টিউকল লাগাতে বলা হয়েছে পেটের মধ্যে যে এতটা জল খাবেন আপনি? না না, মানে আপনারা যে স্বেচ্ছাচারিতাটা করেন, কেন করেন আমি তো কিছু বুঝে উঠতে পারি না। আমি বলছি আপনার একটা পরিণত বয়সে একটা মানুষের মিনিমাম দরকার আছে তার 3.5 লিটার জল। প্রচুর পেশেন্ট এসে বলে স্যার আমি তো 6 লিটার জল খাই। আরে আপনাকে কে তেলের ট্যাঙ্কি বানাতে বলা হচ্ছে কি না কি সিনটেক্সের জলের ট্যাঙ্ক বানাবেন পেটের মধ্যে? আমাদের কিডনি যতটা ফিল্টার করতে পারে সেটাকে আপনার উচিত ছিল যে এতটা জল প্রদান করা প্রয়োজন। সায়েন্টিফিক ভাবে নিয়ম হচ্ছে যে 3.5 থেকে ম্যাক্সিমাম 4 লিটার জল পান করা উচিত, এবং তার মধ্যেও আপনি 3 লিটারের মতো ম্যাক্সিমাম জল সূর্য থাকাকালীন। সূর্য ডুবে গেলে জলপান বেশি করতে নেই। কেন? ওটা অ্যাবজর্পশন যে চলে আমাদের শরীরের মধ্যে, শোষণ প্রক্রিয়া, সেইটা সূর্য ডুবে যাওয়ার পর সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যেমন একটি গাছের পাতায় সূর্য থাকাকালীন সেই পাতার মধ্যে রান্না হয় কিভাবে? ফটোসিনথেসিসের মাধ্যমে, আই মিন সালোক সংশ্লেষ। ঠিক তেমনি সূর্য থাকাকালীন আমাদের শরীরে যে খাদ্যগুলি জমে থাকে, যে এক্সেস আমরা জল পান করে ফেলি, সেগুলো মিক্স আপ হয়ে অ্যাবজর্পশন মানে শোষণ প্রক্রিয়া চলে। তার মাধ্যমেই আমাদের বিভিন্ন অঙ্গে ওই খাদ্য খাবারের মলিকিউলসগুলো পৌঁছায়, তবে একটা মানুষের চেহারা ভালো হবে। ঠিক, একটা মানুষ খায় প্রচুর, এদিকে দেখছে তার বাঁশপাতার মতো চেহারা। আরে মিস্টার বাঁশপাতা, আপনি বুঝছি স্যার ঘন্টায় ঘন্টায় খিদে পায়, বিশ্বাস করেন আমি একা 500 চালের ভাত খাই পার ডে। আমি তাকে কিচ্ছু জিজ্ঞাসা না করে জিজ্ঞেস করেছিলাম আপনার গোত্র কি, কুম্ভকর্ণ? আপনি এত খান কিভাবে? আর এরকম হারকিউলিস বডি কেন, পুরো হাড় দেখা যাচ্ছে? বলছে স্যার শুধু পেটটা বেড়ে যাচ্ছে, হাত পা বডি সব রোগা হয়ে যাচ্ছে। এই দেখুন বুকের পাঁজর সব হারমোনিয়ামের রিডের মতো গোনা যায়। মানে এইরকম ক্যাটাগরির পেশেন্ট আমার চেম্বারে এসে পৌঁছায়। এগুলো সব জ্বলন্ত উদাহরণ, মানে কিছু বলার নেই আর কি। ঠিক, তো সেই জন্যই বলে থাকি যে নিজেরা পাকামো করতে যাবেন না প্লিজ। এগুলো কোনো নিউট্রিশনের কাজ। যারা পুষ্টি নিয়ে, খাদ্য তালিকা নিয়ে পড়াশোনা করেছে, একটা মানুষের কোন কোন মানুষের কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়, ঠিক, তারা এই নিউট্রিশনের স্পেশালিস্ট যারা, তারা এগুলো করতে পারে। বা ডক্টর যারা আয়ুষ ডক্টর আছে, না অ্যালোপ্যাথি ডক্টররা কিন্তু জানে না এই ব্যাপারে, আমি একদম লিখিত দিতে পারি। তারা এই ব্যাপারটায় পড়াশোনা করেনি, কারণ এই সবই তো পড়তে হয়, জানতে হয়, তবে তো বলে। তাদের এই টপিকটা ছিল না কোর্সের মধ্যে, তাদেরও কিছু করার নেই। ঠিক, কিন্তু এটা আয়ুষ ডিপার্টমেন্টের মধ্যে আছে যে আগে আমাদের খাদ্য তালিকা মেনটেন করে বলতে হয় যে আপনি ওষুধ পরে খাবেন, আগে এইগুলো খাবেন না, এইগুলো খাবেন, তবে একটা মানুষ। কিন্তু সেই জায়গায়
সব পেশেন্টের নিজে নিজে একটু পাকামো আছেই, মানে সব তারা ইউটিউব দেখে দেখে, মানে চেম্বারে এসে তার হাজবেন্ড বলছে জানেন ইউটিউব দেখে কোথায় শিখেছে যে জল যখনই পারবেন জল পান করবেন, এখন সারাদিনে সে গিন্নি 6 লিটার জল খায়। মানে কি সাংঘাতিক যে এই রকম যদি মানুষের মেন্টালিটি হয় যে 6 লিটার করে জল খাবো, আপনার কিডনি তো খারাপ হবেই, বোঝা গেছে। তাই আমাদের দেশে নিউটন জন্মায়নি। কেন জানেন? আমাদের দেশে নিউটন ছিল না। কেন ছিল না? আমাদের দেশে আপেলের চাষ কম, তাই নিউটন ছিল না। কারণ আপেল গাছ না থাকলে আপেলটা পড়বে কি করে মাটিতে, আর নিউটন এত বড় তথ্য আবিষ্কার করে যাবে কি করে? সেই জন্যই নিউটন এখানে জন্মায়নি, বিদেশে জন্মেছে স্যার আইজ্যাক নিউটন। আমাদের দেশে কি চাষ হয়? তাই বড় বড় বৈজ্ঞানিকগুলো দেখবেন সব, যাদের সূত্র আমরা পড়ে মেনে চলি, সব দেখবেন বিদেশে। ভারতের বৈজ্ঞানিকের কোনো সূত্র ল বেশি খুব একটা চলে না, নেই। আপনারা কি পরীক্ষায় দিতে গিয়ে কোনো ইন্ডিয়ান সায়েন্টিস্টের ল লিখতে হয় না? সব দেখবেন বিদেশি সায়েন্টিস্টগুলো, তাই তো বেশিরভাগই। আর আমাদের দেশে কি চাষ হয়? সরষে। তো সরষে চাষে নিউটনের তো কোনো ভূমিকা ছিল না। সাধারণ মানুষ এই সরষে চাষ করে, আর সেই সরষে থেকে কি বেরোয়? তেল। তাহলে এখানকার মানুষ কি করে নিউটনের দ্বিতীয়, প্রথম, তৃতীয় কি করে আবিষ্কার করবে সূত্র? তাই তেল আবিষ্কার করেছে। এখানে তেল মারা ছাড়া আর কোনো কাজ হয় না, তেল লাগাও, ঠিক। তাই মাঝের মধ্যে একটু ডাক্তারদের কথাবার্তা শুনবেন, ভালো লাগবে আপনার। কেন? কারণ তারা তো আপনাকে বেটি কিছু বলবে না, আপনি তার কাছে দেখাতে গেছেন, তার মানে তার একটা কিন্তু কর্তব্য হয়ে গেল যে ওনাকে ভালো রাখার দায়িত্ব। শুধু ওষুধের দ্বারা নয়, একটা মানুষকে অনলি বাই মেডিসিন কখনো কিওর করা যায় না, যেতে পারে না। যদি তার খাদ্য তালিকা সঠিক না করেন, তার লাইফস্টাইল চেঞ্জ করতে না পারেন, তার শরীরের মধ্যে কোনোভাবেই আপনি পরিবর্তন আনতে পারবেন না। কেমন? হ্যাঁ বলুন, হ্যালো, বলুন। হ্যাঁ স্যার বলছি, মুখে কালো কালো আঁচিলগুলো ফুলের মতো বেরিয়েছে, এগুলো কি মাখলে একটু কমবে স্যার, বলুন না। ওটা তিল না আঁচিল না অন্য কিছু, সেটাকে আগে সঠিক করে আমাকে জানাবেন, তারপর আপনাকে আমি জানাবো। কেমন? কারণ এখানে আপনি যখন কনফিউজড কি হয়েছে অ্যাকচুয়ালি, তিলের মতো আঁচিলের মতো, তিল কোথায় আঁচিল কোথায়? আঁচিল আর পাঁচিল সব এক করে দেবেন আপনারা? মানে খুব অবাক করা ব্যাপার আপনাদের। নিজের আগে ডিসাইড করুন অ্যাকচুয়ালি কি হয়েছে। আপনি কি আমার টেবিলের সামনে বসে যে আপনি এসে বলবেন স্যার মুখে কি দাগ হয়েছে একটু দেখে? হ্যাঁ, ওখানে দেখবো, ওষুধ লিখে দেবো। কেন? সঠিক চিনতে পারবো। আপনার নিজের মুখে হয়েছে, আপনি নিজেই জানেন না আঁচিল না পাঁচিল না তিল। আমি এইসব ব্যাপারে আন্দাজে মারতে পারি না ঢিল, ঠিক। তাই সঠিকভাবে বলুন অ্যাকচুয়ালি কি হয়েছে, তাহলে বলা যেতে পারে। আর স্কিনের ব্যাপারে কখনো এই নাটকগুলো করবেন না, আর এই কুড়েমিগুলো করবেন না। না আমার পয়সাটা বেঁচে যাবে, ডাক্তাররা এত ফিস দিতে হইব না, তাই না? আমি একটু ফোন কইরা বলে দিব, আমি খেতে শুরু করে দেবো, আমি একদম বৈজন্তীমালার মতো ঝকঝকি হয়ে যাব। হয় না। স্কিন ডিজিজ সারাতে গেলে সেটা চোখের সামনে থাকতে হয়। কেমন? মাঝে মধ্যে ওই জন্যে অনুষ্ঠানগুলো শুনবেন, তাহলে জানতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আরো বেশ কিছু বদভ্যাস চালু হয়েছে, সে ছোট হোক, বাচ্চা হোক, বুড়ো হোক। মানে একটু ফাস্ট ফুড খেতে হবে। ফাস্ট ফুড না খেলে মনে হয় যেন রাতে একটা কি খেলাম না, রাত অবধি ঘুম আসছে না আর কি, বোঝা গেছে? তো চলুন একটু ফাস্ট ফুড আমাদের উপকারিতা কি একটু জানতে হবে না? আপনারা তো খাচ্ছেন দাচ্ছেন, দেখো আমি বাড়ছি মাম্মি, ঠিক? চলুন। शरीर में क्या होता है? जो लोग फास्ट फूड, जंक फूड जैसे पिज्जा, बर्गर, चाउमीन और भी मैदे की बनी हुई चीजें खाते हैं, तब उनका बार बार फास्ट फूड, जंक फूड खाने का मन क्यों होता है? आज हम इस वीडियो में ये जानेंगे कि हमको बार बार फास्ट फूड खाने की क्रेविंग क्यों होने लगती है और इन जंक फूड को खाने से हमारी बॉडी में क्या होता है। तो चलिए वीडियो को शुरू करते हैं। तो सबसे पहले जानते हैं कि फास्ट फूड हमारी बॉडी में जाकर क्या करता है।
जैसे ही पिज्जा, बर्गर, चाउमीन या मैदे से बनी हुई चीजें खाते हैं तो वो आपके मुंह से होकर आपके पेट में जाता है और पेट में जाकर ये काफी देर तक पड़ा रहता है, क्योंकि इसमें लाइव एंजाइम नहीं होते। इसके कारण ये लंबे समय तक पेट में पड़ा रहता है। ये जंक फूड बने होते हैं मैदे से। तो अब सबसे पहले ये जानते हैं कि मैदा बनता कैसे है। आटा और मैदा दोनों बनते तो गेहूं से ही है। गेहूं में 3 लेयर होती हैं। सबसे पहली लेयर को ब्रेन कहते हैं, मिडिल में होता है एंडोस्पर्म और सबसे लास्ट में होता है जर्म। तो इनमें जो सबसे पहली लेयर में होता है वो है फाइबर, विटामिन बी और मिनरल्स। ये आपकी बॉडी के लिए अच्छा होता है। अब बीच में आता है एंडोस्पर्म जो आपकी बॉडी के लिए अच्छा नहीं होता। इसमें होता है स्टार्ची, कार्बोहाइड्रेट और लास्ट में होता है जर्म। पूरा न्यूट्रिशन से भरपूर होता है। इसमें विटामिन बी, विटामिन ई, फाइटोकेमिकल्स और हेल्दी फैट्स होते हैं जो बॉडी के लिए चाहिए होते हैं। मैदा एंडोस्पर्म से बना होता है जो बॉडी के लिए अच्छा नहीं है। ये स्टार्च होने के कारण चिपकता है। अब जैसे ही आप फास्ट फूड खाते हैं तो पेट में जाकर वो लंबे टाइम तक पड़ा रहता है, क्योंकि वो है डेड फूड। इसमें कोई लाइव एंजाइम नहीं है। अब लंबे टाइम तक पेट में पड़े रहने से पेट में HCl यानी कि हाइड्रोक्लोरिक एसिड रिलीज होता है। इससे पेट में एसिडिटी बढ़ती है। जब ये हमारे पेट में हमारी छोटी आंत में जाता है तो इसमें फाइबर ना होने के कारण ये हमारी आंतों में चिपकने लगता है और लंबे टाइम तक आंतों में वही चिपका रहता है, जिसके कारण वहाँ सड़न होने लगती है। अब जहाँ सड़न होगी वहाँ वायरस और बैक्टीरिया पनपने लगेंगे और सड़न के कारण पेट में गैस भी बनेगी और वायरस बैक्टीरिया पनपने के कारण वहाँ घाव भी होता है, जिसे हम इन्फेक्शन के नाम से जानते हैं। और इन्फेक्शन होते ही आपको पेट में तेज दर्द होगा। फिर आप डॉक्टर के पास जाते हैं और डॉक्टर एंटीबायोटिक थमा देते हैं। इसे आप चुपचाप ले लेते हैं और इससे आपको पेट दर्द से रिलीफ मिलने लगती है। इस एंटीबायोटिक से आप कैसे ठीक हो जाते हैं, कभी सोचा है? ये एंटीबायोटिक इतनी खतरनाक है कि आप इसके बारे में सोच भी नहीं सकते। इसके बारे में आगे बात करेंगे। फिलहाल ये जानते हैं कि हमको फास्ट फूड की क्रेविंग क्यों होती है, बार बार जंक फूड खाने का क्यों मन करता है। तो चलिए इसका साइंस भी जान लेते हैं। तो बात है सन 1908 की। 1908 में जापान में 2 सुजुकी ब्रदर्स एक फास्ट फूड रेस्टोरेंट चलाते हैं। वो दोनों सोचते हैं कि हमारे रेस्टोरेंट का प्रॉफिट कैसे बढ़े। तो वे रेस्टोरेंट में बैठने आए हुए ग्राहकों का बिहेवियर नोटिस किया करते थे। तो उन्होंने देखा कि जैसे ही ग्राहक का पेट भर जाता है वो और खाना ऑर्डर करना बंद कर देते हैं। तब उनके दिमाग में एक बात आई कि रेस्टोरेंट में आए ग्राहक का कभी पेट ही न भरे तो ग्राहक ज्यादा खाना ऑर्डर करेंगे, इससे उनका प्रॉफिट बढ़ने लगेगा। तो आप पहले ये समझिए कि जब हमें भूख लगती है तो ब्रेन का सिग्नल पेट तक पहुंचता है और हमें भूख का एहसास होने लगता है। आप एक बार के लिए इमेजिन कर लीजिए कि आपके ब्रेन में ट्रैफिक सिग्नल की तरह लाइट है और जब ब्रेन देखता है कि बॉडी को एनर्जी की जरूरत है तो ग्रीन लाइट यानी कि स्टार्ट हार्मोन ग्रेलिन को ऑन कर देता है और हमें पेट में भूख का एहसास होने लगता है। तो खाना खाने के बाद जब ब्रेन देखता है कि खाया हुआ खाना पर्याप्त है तो वो ग्रीन सिग्नल को ऑफ करके रेड सिग्नल यानी कि स्टॉप हार्मोन लेप्टिन को ऑन कर देता है। तब आपको एहसास होता है कि अब और खाने की इच्छा या आवश्यकता नहीं है। तो सुजुकी ब्रदर्स कुछ साइंटिस्ट से मिले और बोला कि आप कुछ ऐसा कर दो कि जो भी हमारे रेस्टोरेंट में खाने के लिए आए तब उनका ग्रीन सिग्नल हमेशा के लिए ऑन रहे और रेड सिग्नल हमेशा के लिए ऑफ हो जाए, ताकि उनको खाना खाने के बाद भी भूख लगती रहे, जिससे वो खाना ऑर्डर करें और खाते रहें। तो साइंटिस्ट ने इनकी बात सुनने के बाद एक केमिकल को बनाया जिसका नाम है MSG यानी मोनोसोडियम ग्लूटामेट, और सुजुकी ब्रदर्स को समझाया कि बस ये अपने रेस्टोरेंट में खाने में मिला देना। MSG की यही खासियत है कि जैसे ही खाने से आपकी जीभ तक पहुंचता है तो जीभ से सीधे ब्रेन में ग्रीन सिग्नल यानी कि स्टार्ट हार्मोन ग्रेलिन को लगातार ऑन रहने पर मजबूर कर देता है और साथ ही रेड सिग्नल यानी कि स्टॉप हार्मोन लेप्टिन को भी डिस्ट्रॉय करने लगता है। इसका मतलब है कि आप जितना MSG वाला खाना खाएंगे उतना ही आपको ग्रीन सिग्नल ऑन रहेगा और रेड सिग्नल ऑफ, यानी कि खाना खाने के बाद भी भूख लगती रहेगी। ऐसा लगातार कुछ सालों तक MSG मिले हुए फूड खाने से रेड सिग्नल यानी कि स्टॉप हार्मोन प्रक्रिया पूरी तरह से डैमेज हो जाती है और ऐसे बच्चे दिन भर खाना खाते ही रहते हैं और तब भी उनकी भूख नहीं मिटती। आपने कुछ ऐसे लोगों को देखा होगा कि जिनको खाना खाने के बाद ही तुरंत भूख लगने लगती है। ये जितने भी फास्ट फूड जैसे कि पिज्जा, बर्गर, चाउमीन, मोमोज, फ्रेंच फ्राइज लगभग सभी में MSG होता है। MSG को आप मिट्टी में मिलाकर खाएंगे तो वो भी आपको टेस्टी लगेगा। अक्सर आपने देखा होगा कि जो जंक फूड मार्केट में मिलता है लाइक पिज्जा को आप अपने घर में बनाते हो तो रेस्टोरेंट वाला टेस्ट आपको नहीं आता। आपका बच्चा यही बोलेगा कि मम्मी आपके पिज्जा में वो स्वाद नहीं है जो रेस्टोरेंट के बने पिज्जा में है। ध्यान देने वाली बात यह है कि जो पिज्जा आपको रेस्टोरेंट में टेस्टी लगता है उसकी वजह है MSG यानी कि मोनोसोडियम ग्लूटामेट। इसको आप खुद भी ट्राई करके देख सकते हैं। मार्केट से आप MSG यानी कि मोनोसोडियम ग्लूटामेट खरीदिए, जिसे हिंदी में अजीनोमोटो कहते हैं। वो आप अपने खाने में मिलाकर खाइए, फिर आपको खुद ही पता चल जाएगा। MSG जीभ के जरिए ब्रेन अटैक करता है और MSG आपके नाक के माध्यम से भी आपके ब्रेन को हिट करता है। आपने कभी ध्यान भी दिया होगा कि आप किसी भी फास्ट फूड रेस्टोरेंट या जंक फूड के ठेले से गुजरते हैं तब आपको पिकोली सी स्मेल आती है और आपको एहसास होता है कि भूख लगी है, कुछ खा लिया जाए। और कभी कभी तो कुछ लोगों के मुंह में पानी तक आ जाता है। दरअसल ये MSG का कमाल है। MSG लीड्स टू मेनी काइंड ऑफ लाइफस्टाइल डिसीजेस।
लाइक डायबिटीज, कार्डियोवास्कुलर डिसीजेस, मेंटल डिसऑर्डर, ओबेसिटी आदि। जो आप लगातार 2 से 4 साल तक फास्ट फूड का सेवन करते हैं तब बॉडी में कई प्रकार के मिनरल्स और विटामिन की डिफिशियंसी हो जाती है। इससे कई सारे सिम्टम्स आने लगते हैं, जैसे बार बार बीमार पड़ना, हमेशा थका सा रहना, ओवरवेट होना, नींद का न आना या फिर बहुत नींद का आना, पढ़ाई में मन ना लगना आदि। तब ऐसे में अगर आप डॉक्टर के पास जाते हैं तो डायग्नोज से पता चलता है कि कई सारे मिनरल्स और विटामिन की डिफिशियंसी है और फिर आपको विटामिन और मिनरल्स की गोली के साथ कई सारे हेल्थ के सप्लीमेंट लेने की सलाह दी जाती है। विटामिन और मिनरल्स को समझने के लिए प्रैक्टिकल एग्जांपल लेते हैं। मान लीजिए एक पेशेंट में विटामिन सी की कमी है और डॉक्टर उसको विटामिन सी की गोलियां देता है। विटामिन सी के हाई इंटेक से कॉपर के एब्जॉर्प्शन पर सीधा प्रभाव पड़ता है, जिससे कॉपर डिफिशियंसी हो सकती है, जबकि कॉपर की क्वांटिटी का सीधा कनेक्शन आयरन के मेटाबॉलिक यूटिलाइजेशन से है। कॉपर की डिफिशियंसी से आयरन टॉक्सिसिटी बढ़ेगी और इसका इफेक्ट विटामिन B1, B2 और विटामिन B6 और विटामिन ई के साथ कई सारे मिनरल्स के एब्जॉर्प्शन और यूटिलाइजेशन पर पड़ेगा। यानी कि एक ऐसा चेंज रिएक्शन जिससे बॉडी की बनाई केमिस्ट्री का बैलेंस पूरी तरह से बिगड़ जाएगा। इसलिए नेचर के फलों और सब्जियों में एक ही तरह के विटामिन और मिनरल्स ना डालकर कई सारे विटामिन और मिनरल्स का एक ऐसा अनोखा बैलेंस बनाया है जो। তাহলে বুঝতে পারলেন যে ফাস্টফুড আপনারা যেগুলো বেশ রসিয়ে কষিয়ে খেয়ে যাচ্ছেন এভরিডে, প্রতি মুহূর্ত, সারাদিন, যে একবার ফাস্টফুডে টেস্ট নিয়ে নেবে সে সারাদিনে একটুখানি হলেও ফাস্টফুড খাবে। কারণ এই এমএসজি ফাস্টফুডের মধ্যে এমন একটি কেমিক্যালস দেওয়া হয় যে মানুষদের অ্যাট্রাকশন করে। কুরকুরে, চিপস, যে বাচ্চা একবার খেয়ে নেবে সে রাস্তায় দেখে যদি ফেলে, দোকানে ঝোলানো আছে, না কিনে দেওয়া অবধি রাস্তায় দেখবেন পরিষ্কার জামা কাপড় নিয়ে রাস্তায় শুয়ে পড়েছে। কেন? এদের মধ্যে এমএসজি ইউজ করা হয়। এই ইনফরমেশনগুলো আপনার কাছে ছিল না, ঠিক? ম্যাগনেসিয়াম গ্লুটামেট, এই এমএসজি এত সাংঘাতিক একটা লাইক এ স্টেরয়েডের মতো কেমিক্যালস যে এক মানুষকে অ্যাট্রাক্ট করে। অল্প একটু ছড়িয়ে দিলেই সে আবার খেতে আসবে রেস্টুরেন্টে, সে যেখানেই পাক ওই ফাস্টফুড খাবেই। সে জানে, অবশ্যই জানে যে এটা থেকে ক্ষতি হচ্ছে, কিন্তু তবুও। বোঝা গেল? যাই হোক, আমরা আস্তে আস্তে একটু কি শিক্ষিত হচ্ছি, ওই জানা অবধি থাকছে, তারপরে আর মাথায় থাকে না ফাস্টফুড খাবো না। এ বাবা, এটা আবার কোনো কথা হলো স্যার? আপনি ফাস্টফুড খেতে বারণ করছেন? আমার বন্ধুরা তো আমাকে মিশতেই নেবে না, মানে স্ট্যাটাসে উঠবে না ফাস্টফুড না খেলে। ঠিক, কেউ কলে আছে, একটু নিয়ে নি। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার। নমস্কার। বলছি ডাক্তারবাবু, সবসময় হাঁচি হচ্ছে আর নাক দিয়ে একদম জলের মতন বেরোচ্ছে। আপনার কোল্ড অ্যালার্জি হয়েছে? কোল্ড অ্যালার্জি হয়েছে, কোল্ড অ্যালার্জির ডাক্তার দেখান, ঠিক হয়ে যাবে। টেস্টটা কি করতে হবে সেটা বলুন। ভিটামিন B12 আর আইজি অ্যালার্জি। আইজি অ্যালার্জি? হ্যাঁ, সঙ্গে ভিটামিন B12। আচ্ছা, ভিটামিন B12। তো এরকম আরেকটি নেশার জিনিস আছে যেটায় আমরা কিন্তু ছেড়ে থাকতে পারি না। মানে এই তো গেল একটা ফাস্টফুড, এর জন্য মানুষ মরছে আর অসুখও হচ্ছে প্রচুর। কিন্তু আরো একটি নেশা আছে যেটা খাওয়া দাওয়া নয়। আর এদিকে যিনি দরজা খুলে দিলেন সে তার মায়ের সাথে কথা বলতে ব্যস্ত ভিডিও কলে। কাকে দরজা খুলে দিল, কে ঘরে ঢুকে গেল, কোনো তার খবর নেই, সে ফোন নিয়ে ব্যস্ত। আর ইনি তো ফোনই ভূষণ, এত ব্যস্ত 10 নম্বরের ফ্ল্যাটে লিফটে সুইচ মেরে 9 নম্বরে নেমে পড়েছে, অন্যজনের ঘরে ঢুকে বসে আছে। আর বেমালুন উনিও দেখুন ওনাকে এন্টারটেন করে যাচ্ছে, আবার জলের গ্লাসও দিয়ে গেল। মানে কাকে জল খেতে দিয়ে গেল, কে বসে আছে সোফায়। মানে
নিজের খেয়াল নেই যে কার ঘরে বসে আছে, অন্যজনের ফ্ল্যাটে গিয়ে বসে বসে মোবাইল দেখছে। এ তো দেখছে ভাই এ তো আমার নিজের ফ্ল্যাটই ছিল, আমার নিজের ফ্ল্যাটে অন্যজন কে বসে আছে এটা। মানে তিনজনেই ফণীভূষণ, মানে ফোন দেখতে দেখতে আর হুঁশ নেই। চলুন ফিরে আসি। তো এই হচ্ছে আমাদের ফণীভূষণের কাজ, সারাদিন ফোন নিয়ে ব্যস্ত, বিরাট স্মার্ট জব করছে, সব স্মার্ট ফোন। হ্যাঁ, লজ্জাও হয় না। ডাক্তার বাবু মেয়েটা না ঘুমাচ্ছে না, কেন ঘুমাচ্ছে না? আপনার মেয়ে বাচ্চা? না না, এই 20 বছর বয়স হবে। ও তো কি করে, পড়াশোনা করে? তা তো দেখি নাই। আপনার ভালো করে উঁকি মেরে দেখবেন, ফোন নিয়ে শুয়ে থাকে, বই নিয়ে নয়। ঠিক, ফোনের সঙ্গে চ্যাটিং হচ্ছে, চ্যাটিং। বাবা মা জানছে বাইরে থেকে, উফ কি পড়ান পড়ছে, এত পড়ছে যে হাত পা ভেঙে যাবার মতো অবস্থা, এত পড়া এত পড়া। ঠিক, সে ছেলেই বলুন মেয়ে বলুন, বলছে 2টোর পরে ঘুমাতে যায়। কি করে না, ওর পড়াশোনা করছে। আচ্ছা, তো যারা এই ফোন নিয়ে একটু খোঁচাখুচি করা অভ্যাস সারাদিন, একটু কম করুন। কারণ আমাদের মানুষের, মানব জাতির মরণের ফাঁদ দুখানা খুলে দিয়েছে ভগবান। এক হচ্ছে ফোন, কবরে যাব আমরা ফোন নিয়ে, আর দ্বিতীয় ফাস্টফুড খেতে খেতে আবার আরেকটা কবরে যাব। মানে সেখানেও অর্ডার দেওয়া থাকবে মোমো, চিকেন, KFC। ঠিক, তো এই ফাস্টফুড আর ফোন থেকে একটু দূরে থাকুন, নাহলে খুব সাংঘাতিকভাবে মরণ হবে আমাদের। মানে জাস্ট এখনো আমরা বিলিভ করতে পারছি না। তো এমনি করে আমরা কিন্তু বেশ কিছু সাধারণ জায়গায় নিজেদের এত বেশি নিযুক্ত করে ফেলছি ফোনের জন্য। দেখবেন এই ফোনের জন্য প্রচুর সম্পর্ক ভেঙে গেছে, একদম 100% বলছি। প্রচুর সম্পর্ক শেষ হয়ে গেছে, ডাইভোর্স। এবার আপনি বলবেন স্যার ফোনে তো অনেক প্রেমও হয়। ওটা 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য, খুব বেশি হলে 1 বছরের জন্য। ঠিক, ফোনে আপনার যে প্রেম হয়েছে, যদি ওটা বিয়ে অবধি গড়ায় ভাই, থাক আর বলে লাভ নেই। ওটা তো ডিজিটাল প্রেম, বাচ্চা কাচ্চাও সব ডিজিটাল হবে। তো একটু সাবধান হন। ঠিক, ফোনে পছন্দ করে বিয়ে করা মানে আধার কার্ডের ছবিগুলো দেখেছেন? তাহলে সেরকম আধার কার্ডের ব্যক্তি আর ব্যক্তিনি সেজে গুজে মেকআপ করে ফোনে প্রোফাইল পিকচার দিয়ে, আর তাতে তাই ডেকে যদি আপনি এখন পছন্দ করে সম্বন্ধ করতে চান, তাহলে ওই ঘটক মশাইয়ের অভিশাপ লাগবেই কিন্তু। ঠিক, তো সেই জন্য আপনাদের বলা যে প্লিজ যেগুলো ট্রাই টু অ্যাভয়েড, জাস্ট অ্যাভয়েড। আমরা যাই আরো বিশেষ কিছু ইম্পর্টেন্সে। বলুন। হ্যালো, বলুন দিদি ভাই। হ্যাঁ নমস্কার ডাক্তার। নমস্কার। হ্যাঁ, আমি পাঞ্জাবে থাকি ওয়েস্ট বেঙ্গলে। এখন কাজের সূত্রে পাঞ্জাবে থাকি। তো আমার মেয়ের বয়স 6 বছর। তো ও যখন 4 থেকে 6 মাস বয়স, তখন থেকে ওর মানে খুব পায়খানার প্রবলেম। কখনো ফাটা ফাটা ভস্কা ভস্কা টাইপের পায়খানা, কখনো সরষের তেলের মতন জল ছাড়ে পায়খানাতে, কখনো হলুদ হলুদ আম থাকে। তো এখন 6 বছর ডাক্তার বয়স, এখনো পর্যন্ত মানে বছরে 2 মাস 3 মাস ভালো থাকে, আবার 2 মাস পর পর ওই রোগটা মানে মাঝে মধ্যেই মানে রোগটা দেখা যায়। তাহলে এরকম তো আগে ছোট যখন ছিল আমি অনেক ডাক্তার দেখেছি, অ্যান্টিবায়োটিক ওষুধও দিত। আপনি যে বলতেন ওইসব রোগ ও অ্যান্টিবায়োটিক ওষুধে কোনোদিন এলাকাতে ডাক্তারে কোনোদিন সারেনি ডাক্তারবাবু। অনেক ডাক্তার দেখেছি, মানে ভুক্তভোগী। আগে আপনি বলুন যে আপনি যতগুলো ডাক্তার দেখালেন তাদের কাছে কি কারোর কাছে আমাশার ওষুধ ছিল? না ডাক্তারবাবু, কারোর কাছে ছিল না। আমি আপনার তাহলে কারোর কাছেই যখন নেই, অ্যালোপ্যাথি সিস্টেমেই আমাশার কোনো ওষুধ নেই, তাহলে আপনার বাচ্চাটিকে কেন শুধু শুধু আজে বাজে ওষুধ খাইয়ে সময় নষ্ট আর কষ্ট দিচ্ছেন? এখন না দেখাইনি ডাক্তারবাবু, ও যখন ছোট ছিল আমি তখন দেখেছি। ওর পায়খানাটা আমি আর এখনো ডাক্তারই দেখাইনি, ও ঘরেই রাখি, ওই শুকনো খাবার খাই রাখি যখন রোগটা খুব দেখা দেয়।
আপনি নিচের ওই নাম্বারটা দেখতে পাচ্ছেন টিভিতে? হ্যাঁ নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই দুটো নাম্বারের একটি নোট করে রেখে দিন। ওইটা বলবেন আমাদের শনিবার আর মঙ্গলবার ভিডিও কলিংয়ে পেশেন্ট দেখা হয়, তা ওই শনিবার মঙ্গলবার দেখে আপনি ভিডিও কলে পেশেন্ট দেখাবেন, শুধু এইটুকু বলে রাখুন, উনি বাকিটা সব করে দেবে। তো পাঞ্জাব তো ওষুধটা আসবে। হ্যাঁ, ভারতবর্ষে বাইরে যাচ্ছে যখন নিশ্চয়ই ভারতে পৌঁছাবে। খালি বাংলাদেশে ওষুধ যাওয়ার জায়গা নেই, মানে খুব টাফ, বাকি যে কোনো জায়গায় যাবে। হ্যাঁ তো ডাক্তারবাবু আপনি তো বলেছিলেন ওই পেঁপে পাতার রস তাহলে ছোট ছেলে ছোট বাচ্চাকে মানে কাঁচা পেঁপে মানে সকালে ওইসব খাওয়ানো চলবে? ও তো ছোট এখন 6 বছর বয়স। না, ওকে মেডিসিনই পাঠাবো। ওকে এখন আপেল খাওয়াবেন না, কলা খাওয়াবেন না, দুধ খাওয়াবেন না, শাক খাওয়াবেন না। তাহলে কি কি শুকনো খাবার খাওয়াবে তো কি খাওয়াবেন আমি জানি না, আমি কি খাওয়াবে না বলে দিয়েছি সেইটা মনে রাখো। না দুধ খাবে, না শাক খাবে, না কলা খাবে, না আপেল খাবে। দইটাও চলবে না? দই যদি আধা বাটি টক দই খাওয়াতে পারেন, বাকি আর দুধের কোনো প্রোডাক্টই খাওয়াতে পারবেন না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, নেক্সট। হ্যালো, বলুন। হ্যালো ডাক্তারবাবু, হুম অনেকদিন পর লাইভ পেলাম। হুম বলছি আমার নাই মানে ঘাড়ের নিচে কোমরের উপরে পিঠটা পেছন থেকে সবাই বলে উঁচু হয়ে যাচ্ছে। হুম কেন একটুখানি যদি বলতেন কেন? তা কোমরে কি থাকে আর ঘাড়ে কি আছে? ঘাড়েও কিছু নেই, কোমরেও কিন্তু মাঝখানের পিঠটা উঁচু হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, তা আমাদের পিঠে কি আছে? পিঠের মধ্যে কি আছে কিচ্ছু তো নেই। সেইটুকুও জ্ঞানগম্য নেই? পিঠের ভেতরে ঘাড় থেকে কোমর অব্দি একটাই জিনিস কানেক্ট করে রেখেছে, সেটার নাম মেরুদণ্ড, স্পাইনাল কর্ড। হ্যাঁ, শির দ্বারা, নীল দ্বারা নয়, শির দ্বারা। হ্যাঁ ঠিক আছে, তাই শির দ্বারা আপনার বেঁকে যাচ্ছে। এবার সেটাকে সোজা করে ফেলুন। ঠিক আছে, আপনি তো এইটুকুই জানতে চেয়েছিলেন কেন বেঁকে যাচ্ছে, আপনাকে কারণটা বলে দিলাম যে শির দ্বারা বক্রতা এসে যাচ্ছে, সেটাকে সোজা করলেই আপনার প্রবলেম সলভ। কি এক্সারসাইজে যাবে? চেষ্টা করে দেখতে পারেন। ঠিক আছে, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হুম হ্যাঁ বলছি আমি নমিতা কর্মকার বলছি, হুগলি জেলা থেকে। হুম আমার না হাঁটু বিশেষ খুব যন্ত্রণা হচ্ছে হাঁটুতে। হাঁটুর নিচের দিকটা এমন সিদ্ধান্ত হচ্ছে একদম চলতে পারছি না। তা আপনার বাড়ির পাশে তো অনেক ডাক্তার আছে, গিয়ে দেখান না কেন? ডাক্তার দেখিয়ে নিন, সেরে যাবে। ঠিক আছে, দেখাচ্ছি তো, হাঁটছে না তো। ও আচ্ছা, দেখাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন তাহলে? হোমিওপ্যাথি। আচ্ছা, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব দেখানো হয়েছে, আয়ুর্বেদ বাকি আছে, তাহলে আয়ুর্বেদের কাছে একবার দেখিয়ে নেওয়া দরকার আছে। চলে আসবেন একদিন চেম্বারে। হুম আচ্ছা ঠিক আছে। আর পারলে পায়ের এক্সরেটা, হাঁটুর এক্সরেটা নিয়ে আসবেন, ওটা লাগবে। নমস্কার। হ্যালো, হুম হ্যাঁ আমি প্রিয়াঙ্কা হালদার বলছি। বলছি আমার বাচ্চা 2 বছর বয়স, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বাচ্চাটার প্রচুর পায়খানার সমস্যা, এত হারে কষা পায়খানা করে বাচ্চাটা যে কান্না করে ফেলে। অনেক অনেক সময় দেখছি রক্ত বেরোচ্ছে, অনেক ছোট বয়স থেকে, যখন থেকে ভাত খাওয়ানো আরম্ভ করেছি তখন থেকে এই সমস্যাটা। বেবি পাইলস শুরু হয়ে গেছে, আপনার বাচ্চাকে পাইলসের ট্রিটমেন্ট করান। অলরেডি পাইল স্টার্টেড, রক্ত আসাও শুরু হয়ে গেছে, তাই শুধু পায়খানা নরম করলেই হবে না, পাইলসটাকে সারাতেও হবে। কেমন? অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি কিন্তু কমেনি। তাহলে আমাদের এখানে ডাক্তার দেখিয়ে নেবেন, কমে যাবে। কোনো পরামর্শ পরামর্শ সব দিয়ে দেবে তো, পরামর্শ নেবার জন্যই তো আপনাকে চেম্বারে পাঠানো হচ্ছে। কেমন? আর ওই বাচ্চাকে কোনো মাংস খাওয়াবেন না এখন আর, আচ্ছা তাহলে আরো বিপদ বেড়ে যাবে। আর আদা যেন না থাকে কোনো সবজির মধ্যে। আচ্ছা ঠিক আছে, পারলে আপেল সিদ্ধ করে খাওয়ান এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে পাইলসটা সারাতে হবে, নাহলে দিনের পর দিন রক্ত পড়তে থাকবে এবং বাচ্চার রক্ত ডাউন হয়ে যাবে, হিমোগ্লোবিন। স্যার আপনি ক্যানিং এ কোথায় বসেন? কোথাও বসি না, দমদমে বসি, আসলে ওখানেই আসতে হবে। কোনো পাড়ায় পাড়ায় যাই। ক্যানিং আবার কে কানে কানে বলে এলো আপনাকে যে আমি ক্যানিং এ চেম্বার করি? সব যে যার বাড়ির কাছে সব একটা করে চেম্বার করতে হবে নাকি? দেখাতে হলে আপনাকে দমদমেই আসতে হবে।
সরি দাদা, ঠিক। কত ফেসিলিটিস, ডাক্তারখানাটা ফাস্টফুডের দোকান নয় যে প্রতি রাস্তার মোড়ে মোড়ে একটা করে বেশ মেলার মতো করে দোকান বসবে। ঠিক, ওটাকে সঠিক জায়গায় আপনাকে পৌঁছাতে হবে, না পৌঁছালে হলো না। পশ্চিমবাংলা থেকে ভেলোরে যেতে হয় লোককে, তাহলে ক্যানিং থেকে আসাটা খুব কঠিন নয়। কেমন? ওকে, কেউ আছে? হ্যালো, বলুন। আমি ডক্টর সেনকে কথা বলি। হ্যাঁ বলছি, বলুন। বলছি সুগারের সমস্যা, আমার সুগার নিয়ে একটু কথা বলবো। হ্যালো, হ্যাঁ শুরু করে দিন, এখানে ঘড়ি দেখছেন না কেউ, বলুন। সুগার আমার এখন ওই ওষুধ খেয়ে, যেটা হোমিওপ্যাথি ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ খাই, হ্যাঁ সেই ওষুধটা খেয়ে আপনার 110 হয় নিচে, আর উপরে একটা ভাত খাওয়া দাওয়ার পরে সেটা 160 পর্যন্ত যায়। হ্যাঁ, তো আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আমি যেতে চাই, ওটা পুরোপুরি নির্মূল হয়ে যায় বলছিলেন ডাক্তারবাবু একদিন। হ্যাঁ, তো সেটা আপনাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম এবং আয়ুর্বেদিকটা কিভাবে পাবো, পরিষেবাটা কিভাবে পাবো একটু যদি বলেন। নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে নেবেন, বাকি সবটা বুঝিয়ে দেবে ওখান থেকে। তো আয়ুর্বেদিকে ট্রিটমেন্টে কি সুগারটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে? কি একটা গ্যারেন্টি কার্ড লাগবে? না, গ্যারেন্টি কার্ড নয়, তাহলে? আয়ুর্বেদিকে যে ট্রিটমেন্টটা আছে। আপনি আর যেমন অ্যালোপ্যাথিতে শ্মশান ঘাট অব্দি কন্ট্যাক্ট করে দেয়, আয়ুর্বেদে শ্মশান ঘাট কন্ট্যাক্ট লাগে না। এবার যদি পেশেন্ট পেটুক হয় তাহলে ভগবানও সারাতে পারবে না। না, আমি আয়ুর্বেদিক ওষুধ খেলেই যে আপনি নির্মূল হয়ে যাবেন কোথাও লেখা নেই। এইদিকে বাড়ি গিয়ে এক ধামা করে ভাত খাচ্ছেন, আবার জামাই ষষ্ঠীতে গিয়ে বড় বড় আম খাচ্ছেন, আবার শীতকালে একটু নড়িলগুলোর রসগোল্লা খাচ্ছেন, আপনাকে ভগবানও সারাতে পারবে না, কোনো প্যাথি নেই। সেটা না, আমি ঠিক। আয়ুর্বেদিক ট্রিটমেন্টে যদি ওটা আপনার, হ্যাঁ যে আপনি যেটা বলছেন ওটা বাদ দিন, আমি যেগুলো বললাম সেগুলো কি মানতে পারবেন? তবে আসবেন, নাহলে আপনি যেখানে আছেন থাকবেন। আপনি যা বলবেন ব্যাস, মানাটা জরুরি আছে, না মানলে কিচ্ছু হবে না। কারণ আয়ুর্বেদ খেলেই যে আপনি সেরে যাবেন কোথাও লেখা নেই। পেশেন্ট যদি পেটুক হয় তো ভগবানও তো সারাতে পারবে না, কোনো প্যাথি কি করবে? ঠিক, আমি এখন আমার এজটা প্রায় 60, আমি কিন্তু ওই মানে আয়ুর্বেদিক যদি ট্রিটমেন্টে ছেড়ে যাই তো আমি সেই জিনিসটা চেষ্টা করব, এটুকু বলতে পারি। আমার তো আপনি চেম্বারে আসার আগে আরো কয়েকটা দিন শো দেখুন। আমাদের এরকম হাজার হাজার লোক আছে যারা চেম্বারে আসতে হয়নি, শুধু হোম রেমেডিস ঘরোয়া টোটকা বলে দিয়েছি, তাতে তারা নর্মাল হয়ে গেছে, ওষুধ খেতে হয় না, নর্মাল জীবনযাত্রা করছে। ঠিক, তো সুতরাং এরপরে ওই বাড়িয়ে চড়িয়ে হ্যাঁ চলে আসুন আপনার পুরো 100%, ওসব পরের কথা। স্টুডেন্ট ভালো হতে হবে তবে যে কোনো স্কুল থেকে পাস করে, আর স্টুডেন্ট যদি খারাপ হয় সে দামি দামি স্কুলে ভর্তি করলেও সে বাচ্চা পাস করতে পারবে না। সেই পদ্ধতি আমি আপ্রাণ চেষ্টা করে মেনে বাস, চলার। ওটাই চাই, আর কিছু না, ওটাই নিয়ম, নিয়মে আসতে হবে। এখানে তো বলেই দিয়েছে 100 দিন টাইম, 100 ডেজে। এবার পেশেন্ট যদি পেটুক হয়, না আজকের জন্য একটু ফজলিয়ামটা বেশ বড় বড় পাওয়া যাচ্ছে গো, ব্যাস হয়ে গেল, আজকের জন্য খাই, কালকেতে আবার মানু, না হবে না। 100 দিন টাইম নেব, 100 ডেজ নিয়ম মেনে চলবেন, 15 দিন থেকে দেখবেন সুগারে আর কোনো ওষুধ খেতে হচ্ছে না আপনাকে। নিয়মটা অনেক বড় ব্যাপার। যে মানুষ নিয়মে চলে তার জীবনটা অন্যরকম, আর যেগুলো নিয়মে চলে না ওই তো দেখছেন পান বিড়ি সিগারেট চায়ের দোকানে লাইফ কেটে গেল। নিয়ম, একটা মানুষ নিয়মে চললে তার যেমন জীবনের উন্নতিও হয়, তার শরীরের উন্নতিও হয়। আর না আজকের জন্য খাইতে এসি, বছরে একবার আম আসে আর খাবো নাই, হয়ে গেল। মানতে হবে, তবে পারা যায়। কে আছেন কলে, বলুন। হ্যালো, আছেন কেউ? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম আমি আমার দিদনের আপনার কিছুদিন আগে হঠাৎ করে পেট ব্যথা হয়, ঠিক আছে, নিয়ে যখন ইউএসজি করানো হয় তখন বলছে নাকি লিভারটা একটু সাইজে, যেটা নর্মাল সাইজ তার থেকে বড় হয়েছে, আর বলছে নাকি ফ্যাট জমে গেছে একটু লিভারে আর গল ব্ল্যাডারে। গল ব্লাডারে কি জমেছে? গল ব্ল্যাডারেও নাকি ফ্যাট মানে চর্বি জমে গেছে। পাথর জমে যায়নি তো? না ওটা তো বলেনি। বেশ। বলছে নাকি ওই যে গল ব্লাডার যে মুখটা টেস্টটা ওখানে নাকি চর্বি নেই কিন্তু চর্বি আছে।
বেশ, ওই সব চর্বিগুলোকে নিয়ে রিপোর্টটা নিয়ে চেম্বারে, কেমন? আচ্ছা, তা এখন আপাতত কি খাওয়া উচিত? তা তো বলতে পারবো না বাবা, বাঙালি কি খাবে তার বাবা মাও জানে না আর ভগবানও জানে না। না মানে কোনো নিয়ম পালন যদি? সে তো বলে দেবই। এসো চেম্বারে এসো। আপাতত এখন দুধ খাওয়া বন্ধ করে দাও। দুধ খাওয়া? ইয়েস, সব থেকে বড় সর্বনাশ এই রোগীদের জন্য দুধ বা দুধ চা, সেমুই, পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন। আচ্ছা, দুধ জাতীয় জিনিস। ইয়েস। আর তেল মশলা কি? হ্যাঁ, ওটা তো কম করতেই হবে। চর্বিযুক্ত আচ্ছা, খাবার, বাদাম বন্ধ, সমুদ্রের মাছ, সি ফিশ বন্ধ। হ্যাঁ ঠিক, তবে ওটা বন্ধ হবে। এবার ওটাকে যেটা হয়ে আছে সেটাকে কমাবার জন্য ওষুধ খেতে হবে। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। বলুন বাবা কালাচাঁদ, হ্যালো, একটু এগিয়ে এসো, টিভির কাছ থেকে একটু এগিয়ে এসো বাবজান। আইজি সিরাম টেস্ট করেছিলাম, 434.6 পাওয়া গেছে। ব্যাস, আনন্দ করুন, আপনিও আনন্দ করুন। ওটার জন্য এবার ওষুধ খেতে হবে। ডিম, বেগুন, চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ, ওল, কচু, পুঁই শাক বন্ধ। এগুলোকে আর এখন খাবেন না, কেমন? ওকে, চলুন যাওয়া যাক। এবার আবার একটু প্রেজেন্টেশনে যাই। ফণিভূষণ হলো, ফাস্টফুড হলো, বাকি গন্ডগোলগুলো তো এখনো রয়ে গেছে। আচ্ছা, দেশে প্রচুর মানুষ চিনি খায়। চিনি আমরা অনেকেই জানি না। যারা আমার এই টিভির নিয়মিত দর্শক তারা জানে চিনি 1 চামচ, বিষের থেকেও সাংঘাতিক 1 চামচ চিনি। কিন্তু এদিকে বলছে চিনি খাবো না, মানে মিষ্টি খাবো না। এটা কি করে হয়? চায়ে চিনি দেব না, সেটা পরের ডিসিশন। কিন্তু চিনি কতটা ক্ষতি করে আমরা কি জানি? চলুন দেখে নি। এই অনুষ্ঠানেই তো এগুলো পাওয়া যায়। ইয়েস, আমাদের অনেকেরই পছন্দের খাবার। নিজেরা তো খাচ্ছি, অম্লান বদনে তুলে দিচ্ছি বাড়ির ছোট্ট শিশুটির মুখে। কিন্তু চিনি খেয়ে শরীরের কি সর্বনাশ ঘটাচ্ছেন আপনি, তা যদি জানতেন তাহলে খাবার না, বিষ বলে ছুঁড়ে ফেলে দিতেন হোয়াইট পয়জন নামের এই চিনিকে। বুড়িয়ে যাওয়া চিনি খেলে আপনার ত্বকে ভাঁজ পড়ে এবং চেহারা বুড়িয়ে যায়। নেদারল্যান্ডের লাইডেন ইউনিভার্সিটির একদল গবেষক 50 থেকে 60 বছর বয়সী 600 মানুষের ব্লাড সুগার মাপার পর এদের ছবি দেখতে দেন 60 জন স্বেচ্ছাসেবীকে। স্বেচ্ছাসেবীরা এমন প্রতিটি মানুষকে বেশি বুড়োটে দেখাচ্ছে বলে মন্তব্য করে যাদের রক্তে চিনি বেশি পেয়েছিলেন বিজ্ঞানীরা। বলা হয়, রক্তে প্রতি 1 মিলিলিটার বেশি চিনি থাকা মানে আপনি আপনার বয়সের চেয়ে 5 মাস বেশি বুড়ো হয়েছেন। মুখের ব্রণের সাথে চিনির খুবই ভালো যোগ। চিনিযুক্ত খাবার যত খাবেন তত চেহারা ও শরীরে ব্রণ একনের সমস্যা বাড়বে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন। ক্যান্সার, চিনি জাতীয় খাবার নিয়মিত খেলে ক্যান্সার হবার ঝুঁকি বাড়ে, বিশেষ করে ব্রেস্ট ও কোলন ক্যান্সার। আর এটা এজন্য হয় যে চিনি শরীরে ইনসুলিনের উৎপাদন বাড়ায়। এদিকে কোষ বিভাজনের একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হলো ইনসুলিন। আর আমরা জানি কোষ বিভাজনের এক অস্বাভাবিক সহজাতই হলো ক্যান্সার। ডায়াবেটিস, চিনির ক্ষতি হিসেবে সম্ভবত এই রোগটি সবচেয়ে পরিচিত। 9,01,249 জন মহিলার উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যে মহিলারা প্রতিদিন 1 গ্লাস করে মিষ্টি জাতীয় পানীয় খান তাদের ডায়াবেটিসের ঝুঁকি যারা মাসে মাত্র 1 বার খান তাদের চেয়ে 83 ভাগ বেশি। ফ্যাটি লিভার, লিভারের একটি কাজ হলো চিনিকে ফ্যাটে পরিণত করে জমিয়ে রাখা। বেশি চিনি খাওয়া মানে বেশি চর্বি জমা। এই অবস্থাকে বলে ফ্যাটি লিভার। আর বুঝতেই পারছেন, তখন লিভার আপনার শরীরের যেসব গুরুত্বপূর্ণ কাজগুলো করে সেগুলো ব্যাহত হয়। দাঁতের ক্ষয়, চিনি খেলে দাঁত নষ্ট হয়। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের এক গবেষণায় দেখা যায় যে বেশি চিনি খেলে মুখের উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যায়, ফলে দাঁতের ক্ষয় হয় এবং কমে যায় দাঁতের ঔজ্জ্বল্য। নেই কোনো পুষ্টি।
চিনি এমন একটি খাবার যার কোনো পুষ্টিগুণ নেই, না মিনারেল, না প্রোটিন, না ফাইবার, কিছুই নেই চিনিতে। ফলে চিনি জাতীয় খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার খিদে পেয়েছে। ইয়েল বিশ্ববিদ্যালয় এই নিয়ে এক গবেষণা করেছিল। তারা দেখেছে চিনি জাতীয় খাবার যারা বেশি খায় তাদের খিদে বেশি এবং খাওয়ার পরিমাণও বেশি। কমে কর্মোদ্যম। চিনি শরীরের লেপটিন নামের একটি হরমোনকে বাধাগ্রস্ত করে। লেপটিন হচ্ছে সেই হরমোন যা খাওয়ার সময় আমাদের জানান দেয় যে পেট ভরে গেছে, আর খাওয়ার দরকার নেই। তাহলে আজকে থেকে বয়কট করা হোক চিনিকে, কারণ তাছাড়া উপায় নেই তো। চিনি এখন অনেক সাধারণ মানুষরা বুঝে গেছে, তারা সুগার ডায়াবেটিস না থাকলেও চিনি ব্যবহার করে না। কেমন? কিন্তু চিনি তো গেল, আর কি কিছু উপকারী আছে? আচ্ছা, যদি ঝাল বেশি খায় কেউ, কাঁচা লঙ্কা, তাহলে কি তার শরীরে ক্ষতি হতে পারে? লেট আস সি, একবার দেখে নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব না। तो इससे आपकी आंखों की रोशनी बढ़ती है। यानी कि ऐसे बच्चे जिनकी आंखों की रोशनी कम हो चुकी हो, उनको हर रोज एक मिर्च का सेवन जरूर करवाएं। एक हरी मिर्च का सेवन हमारी आंखों की रोशनी को बढ़ाता है। 1 महीने हरी मिर्च का सेवन करने से 1 से 2 नंबर आंखों का कम हो सकता है। आप इतना देखिए कि अगर आपको चश्मा लग चुका है तो लगातार 3 से 4 महीने हरी मिर्च का सेवन करें और आपका चश्मा तक उतर सकता है। यानी कि हरी मिर्च हमारी आंखों के लिए बहुत ही अच्छी होती है। इसके अलावा ये हरी मिर्च लो बीपी के मरीजों के लिए बहुत ही अच्छी है। ऐसे मरीज जिनको लो बीपी की प्रॉब्लम है, वो लोग दवाई खाते हैं, वो लोग कुछ ऐसा खाते हैं जिससे उनके शरीर में खून बढ़े, तो इतना सब कुछ करने से बेटर है आप एक हरी मिर्च हर रोज खाएं। पहली बात तो हरी मिर्च में आयरन बहुत ज्यादा मात्रा में है, जो कि हमारे शरीर में खून की कमी को पूरा करता है। दूसरा, हरी मिर्च हमारे शरीर में ब्लड सर्कुलेशन को इम्प्रूव करती है और लो बीपी के मरीजों को फायदा देती है। तो अगर आप लो बीपी के मरीज हैं या आपके शरीर में खून की कमी है, जिसे हम एनीमिया कहते हैं, तो दोनों केसेस में आप एक हरी मिर्च हर रोज जरूर खाएं। इससे आपके शरीर में खून की कमी दूर होगी और लो बीपी की समस्या खत्म होगी। ইয়েস, তাহলে কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণে খাওয়া দরকার। বিশেষ করে চোখের দৃষ্টিশক্তি বাড়ানোয় কাঁচা লঙ্কার ভূমিকা প্রচুর। আর আরও একটা খবর আপনাদের জানিয়ে দিতেই হবে, যে জন্য আজকে বসা, যে আগামীকাল বারাসাতে পাচ্ছেন আর লাস্ট বুধবার দমদমে পাচ্ছেন। তারপরে কিন্তু প্রায় টানা কয়েকদিনের জন্য আমি থাকছি না, অ্যাভেলেবেল নই কলকাতায়। কেমন? শিলিগুড়ি চলে যেতে হচ্ছে। তো সেই শনিবার অবধি আপনাদের সঙ্গে দেখা হবে না। তাই যাদের এমার্জেন্সি আছে এবং যারা চায়, কারণ এখন আর সবাই বলে দিতে হয় না যে চেম্বারে চলে আসবেন, যাদের প্রয়োজন তারা নিজেরাই চলে আসে। কেন? নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দুটি নোট করে রেখে দিন। আপনার যদি মনে কোথাও একটু হয় যে না একবার গেলে তো ভালো হতো, কারণ অ্যালোপ্যাথির ওষুধের যে কি সাইড এফেক্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এখন কিন্তু প্রমাণ করে দিয়েছে যে বেশ কয়েক হাজার অ্যালোপ্যাথি ওষুধকে বর্জন করে দেওয়া হয়েছে, বয়কট করে দেওয়া হয়েছে। আর সেগুলো কোনো দোকানদার বিক্রি করতে পারবে না, কোনো পেশেন্ট কিনে খেতে পারবে না। কেন? প্রচুর পরিমাণে সাইড ইফেক্ট বেরিয়েছে। তাই আয়ুর্বেদ ছাড়া যদি ভালো থাকতে হয়, নির্মূল করতে হয় অসুখকে, আয়ুর্বেদ ছাড়া কিন্তু আর কোনো ওয়ে নেই আমাদের কাছে অন্তত। কেমন? তো সেই জন্যই বলা আপনাদের, আগামী পরশুদিন শিলিগুড়ি যাচ্ছি বুধবার রাতে। তাই মঙ্গলবার আর বুধবার আপনি কলকাতায় পাচ্ছেন, আবার কিন্তু সেই নেক্সট উইকে দেখা হবে, মানে একদম সানডে। ঠিক, তাই রবিবারের জন্য বসে না থেকে আমি অন্তত বলবো যে আগামীকাল বারাসাতে আছি আর নেক্সট দমদমের জন্য বুধবার। তো যারা নাম লিখিয়েছেন বা অনেক পরে নাম লেখানো আছে তাদেরকে বিশেষ করে বলে দেওয়া, যার এক সপ্তাহ ওয়েট না করে, কারণ আমি থাকছি না কলকাতায়, অ্যাভেলেবেল নই। তাই আগামীকাল এবং পরশু দুটি দিন আছে। ঠিক, বিদায় নিতে হচ্ছে। অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই আমাদের ফেসবুকে জানান, একটু জানতে ইচ্ছা করে, শুধু ফোন কিনলেই হবে না, একটু কথা বলুন।